গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখে একটি গল্প উপহাস। নাম কাঙালিচরণ। তা কাঙালিচরণই বটে, যেমন ঢ্যাঙা তেমনি রোগা, পাকানো পাকানো দড়ির মতো হাত পা। দেখিলে মনে হয় যেন পেট ভরিয়া খাইতে পায় না, কিন্তু পেট ভরিয়া খাইতে না পাইবার মতো দুরবস্থা তাহার নয়। বাড়ি ভাড়া লইতে গিয়াই তাহার সঙ্গে আমার প্রথম পরিচয়। কম ভাড়ায় ভালো একখানি বাড়ির সন্ধান করিতেছিলাম। খুঁজিতে খুঁজিতে হয়রান হইয়া গিয়া শেষে একদিন প্রতিজ্ঞা করিয়া বসিলাম, বাড়ি ঠিক না করিয়া আজ আর বাসায় ফিরিব না। আমার সৌভাগ্য কি দুর্ভাগ্য জানি না, ছোট্ট একটি গলির ধারে পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট একখানি দোতলা বাড়ির দরজায় দেখিলাম টুলেট টাঙানো। সদর দরজার কড়া নাড়িতেই ভেতর হইতে জবাব আসিল, কড়া ধরে টানুন, টানলেই খুলে যাবে। কড়া ধরিয়া টানিলাম। টানিবা মাত্র ওপাশে খুট করিয়া আওয়াজ হইল। তাহারপর ঠেলিতেই দেখি দরজা খুলিয়া গিয়াছে। সুমুখের ঘর হইতে যিনি আমায় আসুন বলি আহ্বান করিলেন তিনিই কাঙালিচরণ। ঘরের মেঝেয় বসিয়া তিনি তখন অত্যন্ত মনোনিবেশ সহকারে একপাটি চটি জুতোর নিচে পেরেক ঠুকিতেছিলেন। মুখ তুলিয়া বলিলেন, কি চাই? বাড়ি ভাড়া। বসুন বলিয়া হাতুড়ি সমেত সেই কঙ্কালের মতো শীর্ণ হাতখানি বাড়াইয়া একখানি চেয়ার দেখাইয়া দিলেন। চেয়ারখানি কাঠের, কিন্তু তাহার আগা গোড়া কাপড় দিয়ে এমন করিয়া ঢাকা যে কাঠের চিহ্ন কোথাও দেখিবার জো নাই। জামা দিয়া মানুষ যেমন করিয়া তাহার অঙ্গ প্রত্যঙ্গ ঢাকিয়া রাখে, কাঙালিচরণও তেমনি একটি জামা সেলাই করিয়া তাহার এই চেয়ারখানি ঢাকিয়া রাখিয়াছেন। ঘরখানি ছোট, কিন্তু তাহার প্রত্যেকটি দেওয়াল এবং মেঝেই কোথাও আর তিল ধারণের স্থান নাই। ঘরের একটি দেওয়াল ঘেঁষে একটি তক্তপোষ পাতা, তাহার উপর সাদা থপথপে বিছানা। দেওয়ালে টাঙানো অসংখ্য ছবি, তাহার মধ্যে কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতীর ছবি তো আছেই, তাহা ছাড়া বিলাতি মাসিক পত্রিকা হইতে কাটা উলঙ্গ নারী মূর্তি, বিদেশি ক্যালেন্ডারের ছবি এবং বায়োস্কোপের অভিনেত্রীদের নানান ভাবভঙ্গির প্রতিকৃতির সংখ্যাই বেশি। দেওয়ালের গায়ে দাঁত মাজিবার একটি ব্রাশ, পেরেকের উপর কয়েকটি চায়ের কাপ, তারের শিকায় আধখানি পাউরুটি ঝুলিতেছে। ঘরের এক কোণে একটি স্টোভ, স্টোভের ওপর রান্নার বাসন, অভাব কিছুই নাই। একাগ্র মনে এইসব দেখিতেছিলাম। কাঙালিচরণ তাহার পেরেক ঠোকা শেষ করিয়া জুতা দুটি ঝাড়িয়া মুছিয়া ঘরের এক কোণে নামাইয়া রাখিয়া আমার কাছে আসিয়া বসিলেন। বলিলেন, এই সব দেখছেন, দেখুন, সব আমার নিজের তৈরি, কোনো শালাকে একটা পয়সা দেই না, বুঝলেন? এই বলিয়া কোথা হইতে একটা আধ খাওয়া পোড়া বিড়ি বাহির করিয়া তিনি দেশলাই জ্বালিলেন এবং দেশলাইয়ের কাঠিটি উঠিয়া গিয়া দরজার বাহিরে ফেলিয়া দিয়া আসিয়া বলিতে লাগিলেন, আমার জীবনী লিখলে একটা বই হয় মশাই। আমি যে সে লোক নই। রবিনসন ক্রুশোর গল্প জানেন? বলিলাম, জানি। কাঙালিচরণ চোখ করিয়া একবার বিড়িটা টানিয়া লইয়া কোঁত করিয়া ধোঁয়াটা গিলিয়া ফেলিয়া বলিলেন, বাংলাদেশের আমিই রবিনসন ক্রুসো। মনে মনে বলিলাম, তা হবে। আমার পরম সৌভাগ্য যে আপনার সঙ্গে দেখা হয়ে গেল। কিন্তু যাহার জন্য আসিয়াছি তাহার এখনো কিছুই হইল না বলিয়া ভেতরে ভেতরে অস্বস্তি বোধ করিতেছিলাম। বলিলাম, বাড়িখানি কি আপনার? কাঙালিচরণ ঘাড় নাড়িলেন, বলিলেন, হ্যাঁ, আমারই। রাজমিস্ত্রিদের সঙ্গে নিজের হাতে ইট গেঁথেছি মশাই, এমন বাড়ি আপনি কলকাতা শহরে পাবেন না। জিজ্ঞাসা করিলাম, কত ভাড়া? ভাড়া বলিয়া তিনি একবার তীক্ষ্ণ দৃষ্টিতে আমার আপাদমস্তক নিরীক্ষণ করিলেন। তারপর কে ভাবিয়া বলিলেন, বলছি, আগে বাড়িটা দেখুন। হ্যাঁ, আগে বলুন তো মশাই, আপনার লোক কজন? বলিলাম,
আমি, আমার স্ত্রী আর একটি চাকর। কাঙালিচরণের মুখ দেখিয়া মনে হইল তিনি অত্যন্ত খুশি হইয়াছেন। বলিলেন, হ্যাঁ, তাহলে ঠিকই হবে। এরকম নির্ঝঞ্ঝাট লোকই আমি চাই মশাই। এর আগে এক বেটাকে ভাড়া দিয়েছিলাম, তার এক পাল ছেলে। ছেলে তো নয়, একটি শয়তান। দাপাদাপি করে আমার বাড়ি ঘরদোর ভেঙে ফেলবার জোগাড় করেছিল মশাই। দোতলায় 3খানি মাত্র ঘর, আমার পক্ষে উহাই যথেষ্ট। স্থির হইল ওই ঘর 3খানি তিনি আমায় 35 টাকায় ভাড়া দেবেন। উপরে ছোট্ট এক ফালি বারান্দা আছে, সেইখানে আমার রান্না হইবে। আর নিচের ওই সম্মুখের ঘরখানিতে এখন যেমন বাস করিতেছেন তেমনি বাস করিবেন কাঙালিচরণ নিজে এবং তাহার এক 15-16 বছরের অবিবাহিতা কন্যা। সংসারে তাহার ওই কন্যাটি সম্বল। বাকি যাহারা ছিলেন তাহারা মরিয়াছেন। দিন 2 পরেই বাড়িখানি দখল করিলাম। জিনিসপত্র গোছগাছ করিতে বলিয়া বাহির হইয়া গিয়াছিলাম। ফিরে আসিতে শুনি কাঙালিচরণ চিৎকার করিতেছেন। কেন চিৎকার করিতেছেন বুঝিতে বিশেষ বিলম্ব হইল না। দেখিলাম রোগা ছিপছিপে সুন্দর একটি মেয়ে হেট মুখে তাহার কাছে দাঁড়াইয়া আছে, আর কাঙালিচরণ বোধ করি তাহাকেই যৎপরণাস্তে তিরস্কার করিতেছেন। অনুমানে বুঝিলাম এইটি তাহার সেই একমাত্র কন্যা। অপরাধ মাত্র সে চায়ের একটি কাপ কলতলায় ধুইতে গিয়া ভাঙিয়া ফেলিয়াছে। মেয়েটির মুখখানি ম্লান দেখিয়া দয়া হইল। বলিলাম, চায়ের একটা কাপ তো যাগ্গে, তার জন্য আর। কাঙালিচরণের মুখখানা নিমেষে কেমন যেন অন্যরকম হইয়া গেল। কি বললেন? একটা কাপ? হ্যাঁ, একটা কাপ, দাম 2 আনা। এই 2 আনা পয়সা আসে কোত্থেকে বলুন তো? বুঝিলাম লোকটা অসম্ভব কৃপণ। উহার সঙ্গে আর বাগবিতণ্ডার প্রয়োজন নাই। সিঁড়ি ধরিয়া উপরে উঠিয়া যাইতেছিলাম, পেছনে কাঙালিচরণের ডাক শোনা গেল। চললেন যে মশাই, শুনুন, পয়সা কড়ি এত হেনস্থা করবেন না, বুঝলেন? ভবিষ্যতে অনুতাপ করতে হবে তাহলে, এই আমি বলে রাখলুম। 2টো বাচ্চা কাচ্চা নেই কি না, গায়ে ফু দিয়ে বেড়াচ্ছেন। থাকতো যদি একটা বিয়ের বয়সের বাড়ন্ত মেয়ে, তো বুঝতেন মজা। ঈষৎ হাসিয়া উপরে উঠিয়া গেলাম। ভাবিলাম তাহাকে কৃপণ ভাবা সত্যি আমার অন্যায় হইয়াছে। কৃপণতা হয়তো তাহাকে বাধ্য হইয়াই করিতে হয়। মাসে মাসে বাড়ি ভাড়ার 35টি টাকা মাত্র সম্বল। দুজনের খাওয়া পড়া, মেয়ের সাজ পোশাক, বাড়ির ট্যাক্স, অবশিষ্ট কতই বার থাকে। নিজের অসময়ের জন্য কি বা রাখিবেন, আর মেয়ের বিবাহই বা দেবেন কি করিয়া? সেই জন্য বোধহয় মেয়েটির এখনো বিবাহ হয় নাই। কাঙালিচরণের কথায় রাগ করা উচিত নয়, বেচারি সত্যিই গরিব। সকালে উঠিয়া তিনি নিজেই বাজার করিয়া আনেন। ছোট্ট একটি তোলা উনান ধরাইয়া মেয়েটি রান্না করে। এক পাকে যা হয় তাই। ভাতের সঙ্গে ন্যাকড়ায় ডাল সিদ্ধ করিতে দেয়, আলু সিদ্ধ হয়, খুব যদি বেশি হয় তো দুজনের জন্য 2টি হাঁসের ডিম সিদ্ধ করিয়া লয়। কিন্তু প্রায় প্রত্যহই দেখা যায় মেয়েটি বাপের থালায় সবই ধরিয়া দিয়া নিজে শেষে নিচের একটা অন্ধকার ঘরের মধ্যে লুকাইয়া লুকাইয়া শুধু ভাতগুলো গিলিয়া গিলিয়া খায়। আমার স্ত্রী সেদিন ব্যাপারটা স্বচক্ষে দেখিয়া আসিয়াছেন, কিন্তু মেয়েটা পাছে লজ্জিত হয় বলিয়া কিছু বলিতে পারে নাই। তাহার পর প্রায় দেখি রান্না শেষ করিয়াই ছোট্ট একটি থালায় তরকারি সাজাইয়া এক বাটি ডাল লইয়া গৃহিণী নিচে নামিয়া গিয়া চুপি চুপি ডাকে, কৃষ্ণা। মেয়েটির নাম বুঝি কৃষ্ণা। বেশ নাম, কিন্তু নামের সঙ্গে সামঞ্জস্য তাহার কোথাও নাই। গায়ের রং এত পরিষ্কার যে কৃষ্ণা তাহাকে বলা চলে না। তবু আমাদের কৃষ্ণাই তাহাকে বলিতে হইবে। কৃষ্ণা কোনোদিন না বলে না, হাত পাতিয়া থালাটি গ্রহণ করে এবং সলজ্জ একটুখানি বড় মিষ্টি মধুর হাসি হাসিয়া বোধ করি তাহার কৃতজ্ঞতা জানায়। সেদিন বাড়ি হতে বাহির হইতেছি, কাঙালিচরণ ডাকিলেন। বলি, ও মশাই, শুনুন। ফিরিয়া দাঁড়াইতেই একমুখ হাসিয়া বলিলেন, বলি, রোজ রোজ এত কেন করেন বলুন তো?
কি করি? এই এত এত তরি তরকারি, মাছ ডাল আপনার স্ত্রী রোজই আমার জন্য পাঠিয়ে দেন। তা এক আধ দিন হয় সেই ভালো, রোজ কেন? তাতে আর কি হয়েছে? বলিয়া চলিয়া যাইতেছিলাম, কাঙালিচরণ আবার বলিলেন, শুনুন শুনুন, এত তাড়াতাড়ি কেন? তা বৌমাকে বলবেন, তোফা রান্না, এত ভালো লাগে যে একটা টুকরোও কোনোদিন আমি ফেলে রাখি না, সব খেয়ে ফেলি। তাড়াতাড়ি আমার বাহিরে যাইবার প্রয়োজন ছিল। বলিলাম, বেশ করেন। বলিয়া যে আমি পা বাড়াইয়াছি, অমনি পিছন দিক হইতে জামায় এক টান পড়িল। আরে শুনুন না, আরেকটা কথা আছে আপনার সঙ্গে, আসল কথাটাই এখনো বলা হয়নি। আবার দাঁড়াইতে হইল। কি কথা বলুন? কাঙালিচরণ বলিলেন, ভাড়াটা তাহলে কবে নাগাদ পাবো বলুন দেখি? রসিদ আমি লিখে রেখেছি। মাস শেষ হইতে তখনও 2 দিন বাকি। বলিলাম, মাসটা কি শেষ হতে দিন, 1 তারিখে পাবেন। বেশ বেশ, পয়লায় যেন পাই, আগে থেকে বলে রাখলুম, এই আর কি। এই বলিয়া কাঙালিচরণ হাসিতে লাগিলেন। 1 তারিখে টাকার জোগাড় করিয়া উঠিতে পারি নাই। সেদিন 3রা, সেদিনই টাকা পাইবার কথা আছে। ভাবিতেছি, পাইবা মাত্র কাঙালিচরণের টাকা আগে মিটাইব। টাকা না পাইলে বেচারার কষ্ট হইবে। সকালে আমার এক আত্মীয় আমার সঙ্গে দেখা করিতে আসিয়াছেন। নিজ হইতে আমার নাম ধরিয়া ডাকিবা মাত্র গলার আওয়াজ চিনিলাম। বলিলাম, আসুন, সিঁড়ি ধরে উপরে উঠে আসুন। তাহারই জন্য অপেক্ষা করিতেছি। শুনিলাম কাঙালিচরণ তাহাকে ডাকিতেছেন। বলি, ও মশাই শুনুন, ওপরে যাচ্ছেন? আমার ভাড়ার টাকার কথাটা বাবুকে একবার বলবেন তো, 1 তারিখে দেবার কথা ছিল, আজ 3রা হয়ে গেল। আচ্ছা লোকের পাল্লায় পড়েছি মশাই। লজ্জায় মরিয়া গেলাম। আত্মীয়ের সম্মুখে এই লইয়া ঝগড়া করাও চলে না, অথচ এই অপমান সহ্য করিয়া মুখ বুজিয়া চুপ করিয়া থাকিতেও কষ্ট হইতে লাগিল। আত্মীয়কে বিদায় করিয়া কাঙালিচরণের কাছে গিয়া দাঁড়াইলাম। ভাবিয়াছিলাম, খুব খানিকটা তিরস্কার করিয়া এ বাড়িতে যে আমার আর থাকা চলিবে না, সেই কথাটাই ভালো করিয়া শুনাইয়া দিয়া আসিব। কিন্তু দেখিলাম জরাজীর্ণ শতচ্ছিন্ন একখানি খাটো ধুতি পরিয়া আরেকখানি কাপড় তিনি সুচ সুতা দিয়া সেলাই করিতেছেন। দেখিবা মাত্র রাগটা আমার অনেকখানি কমিয়া গেল। তবু বলিলাম, দেখুন, ভাড়ার তাগাদা আপনি আমার কাছেই করবেন, কিন্তু আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যে এ বাড়িতে আসবে, তার কাছে যদি ভাড়ার কথাটা বলেন তো আমার অপমান হয়। তাছাড়া আমার মতো লোকের পাল্লায় পড়ে যদি আপনার কষ্ট হয় তো বলুন, আমি চলে যাই। হেট মুখে কাঙালিচরণ সবই শুনিলেন। মুখের অবস্থা দেখিয়া মনে হইল, এমন করিয়া বলাটা যে তাহার উচিত হয় নাই, তাহা তিনি এতক্ষণে বুঝিয়াছেন। লজ্জায় বোধ করি তিনি আর মুখ তুলিতে পারিবেন না। তেমনি হেট মুখেই বলিলেন, আচ্ছা আর বলবো না। বলিলাম, টাকা ঠিক সময়ে না পেলে আপনার কষ্ট হয় বুঝি, কিন্তু কথাটা আমাকে তিনি আর শেষ করিতে দিলেন না। এবার তিনি মুখ তুলিয়া চাহিলেন। বলিলেন, বোঝেন তো মশাই, তা আপনি না বুঝলে কে আর বুঝবে বলুন? আপনি একজন শিক্ষিত বিদ্বান। থাক, আর প্রশংসায় কাজ নেই। মানুষকে সন্তুষ্ট করিবার গুপ্তমন্ত্র কাঙালিচরণ জানেন দেখিতেছি। আজই আপনার ভাড়ার টাকা দেবার চেষ্টা করব। বলিয়া উপরে উঠিয়া যাইতেছিলাম, দেখিলাম সিঁড়ির পাশে ম্লান মুখে কৃষ্ণা দাঁড়াইয়া আছে। পিতার অভদ্র আচরণের জন্য সেও বোধহয় অনুতপ্ত। জিজ্ঞাসা করিলাম, রান্না করছো কৃষ্ণা? ঘাড় নাড়িয়া কৃষ্ণা বলিল, না, আমাদের আজ নেমন্তন্ন। জিজ্ঞাসা করিতে গিয়া তাহার পরিধেয় বস্ত্রটির দিকে নজর পড়িল। এত ছেঁড়া যে তাহাতে লজ্জা নিবারণ করা শক্ত। তাহাই অতি কষ্টে কোনো রকমে ঘুরাইয়া ফিরাইয়া পড়িয়াছে দেখিলাম। তাড়াতাড়ি উপরে উঠিয়া গিয়া স্ত্রীকে বলিলাম, মেয়েটা কাপড় পরে রয়েছে দেখলাম শতচ্ছিন্ন, একেবারে জরাজীর্ণ। জিজ্ঞেস করো তোর কাপড় কি নেই? তাহলে তোমার সেই নতুন কাপড় জোড়াটা। কথাটা শেষ করিবার প্রয়োজন হইল না।
স্ত্রী তৎক্ষণাৎ সিঁড়ির মাথায় দাঁড়াইয়া ডাকিল, কৃষ্ণা। মৃদুকণ্ঠে জবাব আসিল, আমায় ডাকছেন বৌদি? হ্যাঁ ডাকছি, শোনো। সিঁড়ি বাহিয়া কৃষ্ণা তাহার কাছে আসিয়া দাঁড়াইল। কাজকর্ম কিছু করছিলে নাকি? বুঝিলাম চট করিয়া কাপড়ের কথাটা জিজ্ঞাসা করিতে স্ত্রীর একটুখানি বাধিতেছে। কৃষ্ণা বলিল, সোডা দিয়ে কাপড় সেদ্ধ করতে দিয়েছি। ও, তাই বুঝি এই ছেঁড়া কাপড়টা পরেছ? হ্যাঁ। আমার গৃহিণী তাহাকে আরও কি যেন বলিতে যাইতেছিল, এমন সময় নিজ হইতে কাঙালিচরণ ডাকিলেন, কৃষ্ণা। যাই। মুখ ফ্যাংচাইয়া কাঙালিচরণ বলিলেন, যাই। যেই একটু ফাঁক পেয়েছে আর অমনি উপরে গিয়ে উঠেছে হতভাগা মেয়ে। কাপড়গুলো কাচবই বা কখন, আর শুকোবই বা কখন, আর আমি স্ত্রী বা করবো কখন? নেমে আয়, চট করে নেমে আয় বলছে। কৃষ্ণা তাড়াতাড়ি নিচে নামিয়া গেল। কাঙালিচরণ জিজ্ঞাসা করিলেন, ভোলা রয়েছে ওপরে? কই, তা তো দেখিনি বাবা। ভোলা আমার চাকরের নাম। কাঙালিচরণ বলিতে লাগিলেন, এই যে সিঁড়ির নিচেটা এত করে ধুয়ে মুছে পরিষ্কার করলাম, ফট করে ওই কোথাকার কোন এক গুরুপুত্তর জুতো পায়ে দিয়ে মশমশ করে উপরে উঠে গেলেন। ব্যাস, ধুলো ওই কাদায় আবার সব একাকার হয়ে গেল। বলি, এসব চরণ ধুলো কি আমাকেই পরিষ্কার করতে হবে নাকি? কথাটা কাহাকে বলা হইল বুঝিলাম। লোকটাকে দয়া করা বৃথা। নিজে কিছু না বলিয়া ভাবিলাম, আসুক ভোলা, তাহাকে দিয়ে জবাব দেওয়াইব। আমার বাড়িতে লোকজন জুতা পরিয়াই আসিবে, এবং যতবার আসিবে ততবার আমার চাকর গিয়া জল ঢালিয়া ঝাঁটা দিয়া ধুলা পরিষ্কার করিয়া দেবে, সে আবার কিরকম কথা? কিন্তু ভোলাকে বলিবার জন্য অপেক্ষা করিতে হইল না। ঠিক সেই সময়ে ভোলা আসিতেছিল বাজার করিয়া। দরজার কাছে তাহার সহিত কাঙালিচরণের মুখোমুখি দেখা। তাহাকে দেখিবা মাত্র কাঙালিচরণ বলিয়া উঠিলেন, বলি, কি হে লবাব পুত্তুর, ঘরের কাজকর্ম রইল পড়ে, আর তুই বেটা গিয়েছিলি কোথায়? সর্বনাশ! ভোলা হয়তো মারিয়াই বসিবে। কথাটা হয়তো সে বুঝিতে পারে নাই। বলিল, কাকে বলছেন? বলছি তোমাকেই। বলছি, সকালে উঠে রোজ এই প্যাসেজটায় জল ঢেলে পরিষ্কার করতে হবে। করেছি তো। সে তো একবার, নামমাত্র এক বালতি জল ঢেলে ব্যাস হয়ে গেল। তারপর এই যে তোমাদের এক এক বাবু এসে জুতো পায়ে দিয়ে ধুলো কাদার মচ্ছব করে দিয়ে গেলেন, বলে এগুলো পরিষ্কার করবে কে? আমি করব? ভোলা বলিল, না বাবু, আপনি কেন করবেন, আমিই করব। কিন্তু যতবার লোকজন আসবে ততবারই জল ঢেলে পরিষ্কার করতে হবে নাকি? কাঙালিচরণ বলিলেন, আলবাত করতে হবে। এতটুকু ময়লা আমার বাড়িতে থাকতে পাবে না, তা আমি এই বলে রাখছি তোকে। থাকে যদি তো জুতো পেটা করে তৎক্ষণাৎ দূর করে দেবো বাড়ি থেকে। নোংরা টোংরা আমি ভালোবাসি নে, সে তোর বাবু জানে। ভোলা বলিল, আমি তো আপনার বাড়িতে কাজ করি নে বাবু, যে জুতো পেটা করে দূর করে দেবেন। যতবার বলবেন ততবার জল ঢালতে আমি পারবো না। ঢালতে হয় আপনি নিজে ঢালুন। কথা শুনিয়া মনে হইল ভোলা রীতিমতো রাগিয়াছে। রাগিবারই কথা। কথাটা বলিয়াই সম্ভবত সে উপরে উঠিয়া আসিতেছিল। কাঙালিচরণ চিৎকার করিয়া বলিয়া উঠিলেন, কি বললি রে হারামজাদা, পাজি ছোট লোক কোথাকার! আমি নিজে জল ঢালবো? বলি, ও মশাই, শুনছেন আপনার চাকরের কথা? এখনো বলছি, জল দিয়ে পরিষ্কার করবি তো কর, নইলে। রাগে আর শেষ কথাটা মুখ দিয়া তাহার বাহির হইল না। পারবো না বলিয়া উপরে উঠিয়া আসিল। কাঙালিচরণ সেইখান হইতেই চিৎকার করিতে লাগিলেন, বলি, ও মশাই, চুপ করে রয়েছেন যে? শালা ছোট লোক চাকর আমায় অপমান করে গেল, আর আপনি শুনছেন বসে বসে? নেমে আসুন মশাই, এর একটা হেস্তনেস্ত করে দিয়ে যান। বলি, ও মশাই, কই এখনো যে এলেন না? মহা মুশকিলে পড়িলাম। আগা গোড়া সবই শুনিয়াছি। ভোলাকেও কিছু বলা চলে না, অথচ ভোলার দিক হইয়া তাহাকে কিছু বলিলেও তিনি অপমান বোধ করিবেন। ডাকাডাকির চোটে বাহির হইয়া আসিতে হইল।
আমাকে দেখিবা মাত্র তিনি বলিয়া উঠিলেন, শুনলেন তো লবাব পুত্তর আপনার চাকরের জবাব? ওকে তাড়িয়ে দিন মশাই, ওকে তাড়িয়ে দিন, জুতো মেরে এক্ষুনি বিদায় করে দিন বাড়ির থেকে। নিচে তাহার কাছে নামিয়া গেলাম। বলিলাম, ভালো করে বললেই একবার কেন, 10 বার জল ঢেলে পরিষ্কার করে দিত। আপনি প্রথমেই যে ওকে চটিয়ে দিলেন। বটে, চাকরেরও পায়ে তেল দিতে হবে। তবে শুনুন মশাই, আমি ভারী সাচ্চা লোক। আমার ভেতরটা যেমন পরিষ্কার, বাইরেটাও তেমনি। নোংরা আমি ভালোবাসি নে। বেশি ঘাটাঘাটি না করিয়া রাস্তাটা ভোলাকে পরিষ্কার করিয়া দিতে বলিলাম, এবং তাহাকে আরও বলিয়া দিলাম যে মাঝে মাঝে বাড়িওয়ালা যদি কিছু কাজকর্ম করিতে বলে তো সে যেন তাহা করিয়া দেয়। বলিয়া কি বিপদ যে করিলাম তাহা পরে বুঝিয়াছি। পরদিন সকাল হইতে ভোলার নিঃশ্বাস ফেলিবার অবসর পায় না। আমার সংসারে যাবতীয় কাজকর্ম তাহাকে তো করিতেই হয়, তাহার উপর অতি প্রত্যুষে কাঙালিচরণের ডাক শোনা যায়, ভোলা। ভোলা তাহার কাছে গিয়া দাঁড়াইলে বলেন, জল দিয়ে ধুয়েছিস রাস্তাটা? ভোলা বলে, ধুয়েছি। কাঙালিচরণ বলেন, বেশ বেশ, এমনি করে কথা শুনতে হয় বাবা, কথা না শুনলে ভারী রাগ ধরে। নে ওই গড়গড়াটা বেশ করে ধুয়ে মুছে নতুন করে তো জল ধরে নিয়ে আয়, এনে একবার তামাকটা খাইয়ে দে বাবা। গড়গড়া জল ধরিয়া তামাক সাজিয়া কলিকায় আগুন দিয়া ভোলা ভাবে এজন্যে হয়তো তিনি ডাকিয়াছিলেন, তাই সে চলিয়া আসিতে চায়। কিন্তু কাঙালিচরণ অত সহজে ছাড়িবার পাত্র নন। ডাকেন, চলে যাচ্ছিস কোথায় বাবা? ঘরটা দেখছিস না কিরকম নোংরা হয়ে আছে? দে বাবা ঝাঁটা টেনে এক হাত পরিষ্কার করে। কিন্তু ঘর পরিষ্কার করিয়াও সে নিষ্কৃতি পায় না। কাঙালিচরণ বলেন, এবার কুজোয় জল ভরে দে বাবা, মেয়েটা রান্না করছে, ওর হাত জোড়া। কুজোয় জল ধরিয়া দিয়াও নিস্তার নাই। কালি পড়া লণ্ঠনটা ঘরের কোণ হইতে তুলিয়া আনিয়া কাঙালিচরণ বলে, এটা কি হয়েছে দেখেছিস ভোলানাথ? বলতেটা উস্কে দিয়ে আয় খাটো করে। দেয়নি মেয়েটা? ইস, কি হয়েছে বল দেখি, দে তো বাবা কাজটা একবার পরিষ্কার করে। ভোলা কাজ পরিষ্কার করিয়া দিয়া আসি বলিয়া একরকম লুকাইয়াই সেখান হইতে পলাইয়া আসে। কাজের সময় ভোলাকে আর পাওয়া যায় না। যখনই ডাকি দেখি ভোলার পরিবর্তে কাঙালিচরণ জবাব দিতেছেন, আরে থামুন না মশাই, সারা দিবারাত্রি তো সে আপনার কাজ করবে, আমি ঘরটা একবার পরিষ্কার করে নিচ্ছি, ব্যাস এই হয়ে গেল বলে। কিন্তু সেদিন এক ভারী মজার কাণ্ড ঘটিয়া গেল। কুজোয় জল ধরিতে গিয়া মাটির কুজো ভোলা ভাঙিয়া ফেলিল। আর যায় কোথা? কাঙালিচরণ বলিতে লাগিলেন, দিলি তো ভেঙে, ব্যাস জানি আমি হারামজাদা দেবে একদিন আমার সর্বনাশ করে। নগদ 14টি পয়সা দাম, ওরকম কুজো আর পাওয়া যাবে না। আর যখন বাজার যাবি তখন অমনি দেখে একটা কিনে আনিস। ভোলা কুজো কিনিয়া আনিল, কিন্তু কাঙালিচরণ পয়সা আর দেন না। চক্ষু লজ্জার মাথা খাইয়া ভোলা বলিল, কুজোর দামটা তাহলে 10 পয়সা নিয়েছে। কাঙালিচরণ তাহার ঘর হইতে বাহির হইয়া আসিলেন, উপরের দিকে তাকাইয়া হাঁকিলেন, বলি, ও মশাই শুনছেন? বলিলাম, কি বলছেন বলুন। বলিলেন, এই ব্যাটার মাইনে থেকে কুজোর দাম 10 পয়সা কেটে নেবেন তো। আমি এখন আর দাম দিলাম না, বুঝলেন, আপনার বাজারের পয়সা থেকেই নিয়েছি। কথাটা ভালো বুঝিতে পারিলাম না। বলিলাম, কি বলছেন ঠিক বুঝতে পারলাম না। কাঙালিচরণ ভালো করিয়া বুঝাইয়া বলিলেন, আপনার এই চাকর ব্যাটার ছেলে কাল আমার অমন সুন্দর 14 পয়সা দামের কুজোটা দিয়েছে ফুটিয়ে, আজ তার পরিবর্তে 10 পয়সা দিয়ে একটা কিনে এনেছে। এনে আবার ব্যাটা আমার কাছে পয়সা চায়। তাই বলছি যে ওকে মাইনে যখন দেবেন তখন এই 10 পয়সা কেটে নেবেন। আমি মশাই গোলমাল ভালোবাসি নে, ভারী সাচ্চা মানুষ, বুঝতে পেরেছেন? বলিলাম, পেরেছি। ডাকিলাম, ভোলা। ভোলা আমার কাছে আসিয়া দাঁড়াইল। বলিলাম, ওর কাজ তোকে করতে বলে অন্যায় করেছিলাম ভোলা,
কাল থেকে আর। ভোলা বলিল, আমি করলেই তো। ভোলা আর তাহার কাজ করে না। শুনিলাম সেদিন সে তাহার মুখের উপর স্পষ্ট জবাব দিয়াছে, না মশাই, আপনি বড় ভীষণ লোক, দরকার নেই আমার কাজ করে, আবার হয়তো কিছু ভেঙে টেঙে ফেলব। কাঙালিচরণে সে রাগটা আসিয়া পড়িল আমার উপর। নিচের একখানি ঘরে তিনি থাকেন, বাকি দুখানি ঘর দিনের বেলাতেও অন্ধকার এবং অব্যবহার্য। তার মধ্যে একখানি ঘর কাঙালিচরণ সিন্দুক ভর্তি বাসন বাক্স প্যাটরা এবং সংসারের খুচরো জিনিসপত্রে বোঝাই করিয়াছেন। তার একখানি ঘর সম্প্রতি এমনি পড়িয়া আছে। সে ঘরে আলো বাতাস প্রবেশ করিবার পথ নাই বলিয়া সম্প্রতি তাহার দেওয়ালগুলি জুড়িয়া 2-3 লাখ আরশোলা সপরিবারে নিশ্চিন্ত আরামে বাস করিতেছে। কাঙালিচরণ প্রায়ই আমাকে বলিত, আমার স্ত্রী যখন বেঁচে ছিল তখন সে ঘরটায় রান্না করত মশাই। এ ঘরে রান্না করার সুবিধে কত, কাছেই কল, কাছেই জল, জলের জন্য এক পা নড়তে হবে না, উপরে রান্না করার চেয়ে অনেক সুবিধে, বুঝলেন। আমি চুপ করিয়াই থাকিতাম। যত সুবিধাই হোক, যে ঘরে আলো বাতাসের প্রবেশ পথ নাই, ঢুকিলেই যেখানে ভ্যাপসা গন্ধ পাওয়া যায়, সে ঘরে রান্না করা আমাদের পোষাইবে না। কিন্তু কাঙালিচরণ সেদিন কি যে ভাবিলেন কে জানে, আমায় হঠাৎ বলিয়া বসিলেন, দেখুন, ওপরে আপনাদের রান্না করা আর চলবে না, নিজের এই ঘরটাতেই রাখতে হবে। জিজ্ঞাসা করিলাম, কেন? কাঙালিচরণ বলিলেন, প্রথমে অতটা বুঝতে পারিনি মশাই, তাই আপনাকে ওপরে রাখবার পারমিশন দিয়ে ফেলেছি, কিন্তু এখন দেখছি কয়লার ধোঁয়ায় আমার উপরের ঘরের রং টং বোধহয় গেল। বলিলাম, আগে না, রঙের মধ্যে তো দেওয়ালের চুন, তা এখনও বেশ ভালোই আছে। তাছাড়া তোলা উনুনে রান্না, উনুন আমার অনেক তফাতে ধরানো হয়। কাঙালিচরণ বলিয়া উঠিলেন, চুন কীরকম মশাই, চুন কীরকম? ওতে শুধু চুন নেই, আর অনেক কিছু মেশাতে হয়েছে। আমি নিজের হাতে মিশিয়েছি মশাই, নিজে লাগিয়েছি দেওয়ালে। দেওয়ালের দিকে খানিকক্ষণ একদৃষ্টে চেয়ে থাকবেন, দেখবেন মনে হবে যেন আকাশের পানে চেয়ে আছেন। যাক, কয়লার ধোঁয়ায় সে রং আমার নষ্ট হতে দেব না, আপনারা নিচের ঘরে রাখবেন কাল থেকে। বলিলাম, তা যদি হয় তাহলে এবারে আমায় ছেড়ে দিতে হবে। কাঙালিচরণ জিজ্ঞাসা করিলেন, ছেড়ে দিয়ে যাবেন কোথায়? কলকাতা শহরে বাড়ির অভাব? কাঙালিচরণ বলিলেন, বাড়ির অভাব নেই, কিন্তু এরকম বাড়ি আপনি পাবেন না, তা আমি হাঁক মেরে বলে দিতে পারি। তাছাড়া সস্তা কত মশাই, 35 টাকা দিচ্ছেন উপরের 3খানা ঘরের জন্য, আর নিচের ওই ঘরখানার জন্য দেবেন 5টা টাকা, ব্যাস 40 টাকা। 40 টাকা এমন সুন্দর বাড়ি, ড্যাম চিপ। যাই হোক, আরও 5 টাকা ভাড়া বাড়াইয়া আমাদের নিজের ওই অন্ধকার ঘরে রান্না করাইবার জন্য কাঙালিচরণ হয়তো জীবন আবার দুর্বহ করিয়া তুলিতেন। কিন্তু সেদিন রাত্রে হঠাৎ এক অঘটন ঘটিয়া গেল। রাত্রি তখন প্রায় 1টা বাজিয়াছে। আহারাদের পর আমরা শয়ন করিয়াছি। নিচে কাঙালিচরণেরও কোনো সাড়া শব্দ নাই। কেরোসিন তেল পুড়িবার ভয়ে আলো তাহাদের বেশিক্ষণ জ্বলে না। সন্ধ্যার পরে আহারাদি শেষ করিয়া আলো নিবাইয়া দেয়। সেদিন ঠিক সেই সময় কৃষ্ণা আমাদের দরজায় আসিয়া ডাকিল, বৌদি। বৌদিদি তাহার জাগিয়াছিল। তৎক্ষণাৎ দরজা খুলিয়া কৃষ্ণার কাছে গিয়া যে সংবাদ লইয়া আসিল শুনিয়া আমিও একটুখানি বিচলিত হইয়া উঠিলাম। কাঙালিচরণের বুক ধড়ফড় করিতেছে, সর্বাঙ্গে প্রচুর ঘাম হইতেছে। ভয় পাইয়া কৃষ্ণা তাই আমাকে খবর দিতে আসিয়াছে। কৃষ্ণার পিছু পিছু নিচে নামিয়া গেলাম, দেখিলাম সত্যিই তাই। কাঙালিচরণের গলার আওয়াজ অত্যন্ত ক্ষীণ। বলিলেন, আপনার কাছে হোমিওপ্যাথি ওষুধ আছে না? দিন তো আমাকে একটুখানি, দেখি সারে কিনা। ঔষধ দিলাম এবং তাহারই ফলে সারিল কিনা জানি না, সকালে দেখিলাম দিব্য সহজ মানুষের মতো কাঙালিচরণ ঘুরিয়া ফিরিয়া বেড়াইতেছেন। জিজ্ঞাসা করিলাম, কেমন আছেন, সেরে গেছে তো?
কাঙালিচরণ বলিলেন, কোথায় মশাই, হোমিওপ্যাথি ওষুধে আবার রোগ সারে? শুনুন তবে, এই বাড়িখানে এক ভদ্রলোক ভাড়া চাইলেন 70 টাকায়, ওপর নিচে সমস্ত ঘর। আমার স্ত্রী তখন বেঁচে, দিলাম বাড়িখানা ভাড়ায় বসিয়ে, আর আমরা নিজেরা উঠে গেলাম এই কাছাকাছি একটি গলির মধ্যে একখানা বাড়িতে। কলকাতায় তখন খুব কলেরা হচ্ছে। হঠাৎ একদিন রাত্রিবেলায় স্ত্রীর কলেরা হলো, ঘণ্টাখানেক পরে আবার হলো আমার ছেলের। ছেলেটি ছিল কৃষ্ণার চেয়ে বছর 2 বড়। সকালবেলা একজন হোমিওপ্যাথি ডাক্তার ডাকলাম, এত এত ওষুধ দিলেন, এত চেষ্টা করলেন, কিন্তু শেষ পর্যন্ত কিছুতেই কিছু হলো না। উঠি ঘণ্টাখানেকের মধ্যে দুজনেই গেল মরে। এই তো আপনাদের হোমিওপ্যাথি ওষুধ মশাই। কৃষ্ণা কাছেই দাঁড়িয়েছিল। এবার আর সে চুপ করিয়া থাকিতে পারিল না, বলিল, 10 টাকা ভাড়া দিয়ে যেরকম নোংরা বাড়িতে আমরা উঠে গিয়েছিলাম, সে বাড়ি থেকে আমরা দুজনে যে ফিরে আসতে পেরেছি বাবা, এই যথেষ্ট। আর তাছাড়া আমাদের যতীন দাদা আবার ডাক্তার, বই পড়ে পড়ে বাড়িতেই ডাক্তারি শিখেছে। ওই অত বড় রোগীর ভার তুমি দিলে তারই হাতে ফেলে? কেন, যতীন দাদা তো তোমাকে অন্য ডাক্তার আনতে বলেছিল বাবা, তুমি বললে টাকা কোথায় পাবো। তা তুমি একটু চেষ্টা করলে মা আমার মরতো না। বলিতে বলিতে মেয়েটার ঠোঁট দুইটি থরথর করিয়া কাঁপিয়া উঠিল এবং চোখ দুইটি জলে ভরিয়া আসিতেই সে অন্যদিকে মুখ ফিরাইল। কাঙালিচরণ প্রচণ্ড এক ধমক দিয়া উঠিলেন, যা যা, তুই কি জানিস, তুই চুপ কর। মৃত্যু যার আছে, হাজার বড় ডাক্তার ডাকলেও তাকে রক্ষা করা যায় না, না কি বলেন মশাই? বলিয়া তিনি আমার মুখের পানে তাকাইলেন। কোনো জবাব না দিয়াই আমি আমার কাজে চলিয়া যাইতেছিলাম। কাঙালিচরণ হাঁকিয়া বলিলেন, বলি ও মশাই, চলে যাচ্ছেন যে? আমি যা বলেছিলাম তার কি হলো? হ্যাঁ, ভারী তো 5টা টাকা, 35 দিচ্ছেন, না হয় দেবেন 40। নিচে রান্নার সুবিধে কত? বলিলাম, আচ্ছা, এরপর ভেবে দেখব। না না, ভেবে দেখব নয়, ও করে ফেলুন। টাকার কথা ভেবে আর পিছিয়ে যাবেন না। টাকা জিনিস আসতেও যতক্ষণ, আবার যেতেও ততক্ষণ। আমি তো মশাই নিজের সুখ সুবিধের চেয়ে টাকা জিনিসটাকে বড় করে কখনো দেখতে পারলাম না। এ দেখুন না, আপনি মাসে মাসে 35টি করে টাকা দিচ্ছেন, ব্যাস হাতে আসতে না আসতে ফুট করাই। টাকা জিনিসটা আমার হাতে কখনো রইল না। ও বেটা জাত কারো হাতেই থাকে না, বুঝলেন? নিচে রাতবার ব্যবস্থাটাই করে ফেলুন। কৃষ্ণার বয়স হইয়াছে, সর্বদেহে তাহার পরিপূর্ণ যৌবনশ্রী। এবার বিবাহ দেওয়া তাহার একান্ত প্রয়োজন। আমার স্ত্রীর সঙ্গে সেদিন সেই কথাই হইতেছিল। স্ত্রী বলিল, ওর বাবাকে একদিন বলো, মেয়েটাকে সত্যি আর এমন করে রাখা উচিত নয়। বলিব ভাবিতেছিলাম, এমন দিনে দেখিলাম একজন ঘটক একদিন জন 2 ভদ্রলোককে ডাকিয়া আনিয়াছেন। কাঙালিচরণ ডাকিলেন, বলি, ও মশাই, একবার নিচে নেমে আসুন তো। নিচে যাইতেই তিনি আমায় একটুখানি আড়ালে ডাকিয়া লইয়া গিয়া চুপি চুপি বলিলেন, ঘন ঘন যেরকম অসুখ বিসুখ হচ্ছে মশাই, কি জানি, বিশ্বাস নেই যদি কোনো দিন হুট করে। তাই ভাবছি মেয়েটার বিয়েটা এবার সেরে ফেলি। 2জন ভদ্রলোক এসেছেন ওকে দেখতে, আপনি একটুখানি আসুন, 2-4টে কথাবার্তা বলুন ওদের সঙ্গে। আর আমার অবস্থার কথাটাও অমনি। যাক, এতদিন পরে সুমতি তাহার হইয়াছে। দেখিলাম যাহারা আসিয়াছেন তাহাদের মধ্যে একজন বরের কাকা আর একজন বাবা। ছেলেটি বিয়ে পাশ করিয়া MA পড়িতেছে। অবস্থা খুব যে ভালো তা নয়। কলিকাতা শহরে একখানি বাড়ি আছে। তাছাড়া ছেলেটি দাদা নাকি ওকালতি পাশ করিয়া সম্প্রতি উকিল হইয়াছেন। পয়সার এখনো জমাইতে পারেন নাই। তবে ভগবানের ইচ্ছায় ভবিষ্যতে যদি কোনোদিন জমে, তো তখন আর তাহাদের ভাবিতে হইবে না। মন্দ কি, ছেলেটি যদি দেখিতে শুনিতে ভালো হয়, তো কৃষ্ণের বিবাহ এইখানেই দেওয়া উচিত। কৃষ্ণাকে তাহারা দেখিলেন, দেখে অপছন্দ করিবার কিছুই নাই। চমৎকার মেয়ে, কিন্তু গোলমাল বাঁধিল টাকার ব্যাপারে। বরের বাবা বলেন, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে,
ছেলের সঙ্গে মানাবেও ভালো, কিন্তু ছেলের বিয়ে, বাড়ি থেকে টাকা খরচ করে তো আর দিতে পারি না মশাই। নগদ টাকা আপনাকে কিছু দিতে হবে বই কি। কাঙালিচরণ আমার মুখের পানে নিতান্ত অসহায়ের মতো একবার তাকাইলেন। তাকাইবার অর্থটা বুঝিতে বিলম্ব হইল না। বলিলাম, কত টাকা চান? বরকর্তা বলিলেন, মেয়ের মার যা গয়না আছে শুনছি তাই দিলেই না হয়, গয়নাটা লাগবে না, কিন্তু টাকা তা অন্তত সপাচেক দিতে হবে নগদ। তার কমে মশাই ছেলের বিয়ে দিতে আমি পারবো না। কাঙালিচরণ ম্লান একটুখানি হাসিলেন, বলিলেন, সে ক্ষমতা কি আমার আছে দাদা? বড়জোর শখানেক টাকা আমি ধার করে যেখান থেকে হোক মেয়ের দায় যখন ঘাড়ের উপর, আপনার দুটি হাতে ধরে বলছি, ভাই আমায় উদ্ধার করুন। বলিয়া কাঙালিচরণ দুই হাত বাড়াইয়া বরকর্তার হাত দুটি চাপিয়া ধরিলেন। বরকর্তা লোকটি ভালো। কাঙালিচরণের অবস্থা দেখিয়া তাহার দয়া হইল। কিয়ৎক্ষণ চুপ করিয়া কি যেন ভাবিয়া বলিলেন, আচ্ছা, আপনি এত করে বলছেন যখন, তখন 300 টাকা দেবেন। বউ ভাত আমি নিজেও না হয় কিছু খরচ করব। মাত্র 300 টাকা খরচ করিয়া কাঙালিচরণ যদি তাহার মেয়ের জন্য এমন বর পান তো মন্দ কি? বলিলাম, আচ্ছা বেশ, কবে আমরা ছেলেটি তাহলে দেখতে যাব বলুন? ছেলের বাবা বলিলেন, যেদিন খুশি। এ তো ভবানীপুরে বাড়ি, বেশি দূরে তো নয়। স্থির হইল, আগামী রবিবার কাঙালিচরণকে সঙ্গে লইয়া আমি নিজেই ছেলেটিকে দেখিয়া আসিব। কৃষ্ণাকে বলিলাম, কি রে, মুখখানে এমন শুকনো করে দাঁড়িয়ে রয়েছিস কেন দিদি? তোর বর দেখতে যাব, বিয়ে থা হলে আমাদের ভুলে যাবি নে তো? কৃষ্ণা তার সেই চোখ দুইটি তুলিয়া সেই তেমনি করিয়াই একবার হাসিল। বড় সুন্দর সে হাসি, অত্যন্ত করুণ, অথচ একবার সে হাসি যে দেখিয়াছে সে আর তাহাকে জীবনে ভুলিবে না। রবিবার বৈকালে ভবানীপুরে যাইবার কথা, কিন্তু সকালে কাঙালিচরণ আমাকে কাছে ডাকিয়া চুপি চুপি বলিলেন, যাক, আর সেখানে যে কাজ নেই মশাই। বলিলাম, কেন? কাঙালিচরণ বলিলেন, না, 300 টাকা নগদ দেওয়া আমার দ্বারা সম্ভব হবে না মশাই। কোথায় পাবো? বড়জোর 100 না হয় 150 পর্যন্ত দিতে পারি। আমার নিজের টাকা থাকিলে হয়তো তখন নিজেই দিতাম, কিন্তু সেদিক দিয়ে দুর্ভাগ্য আমারও কম নয়। বড় দুঃখ হইল। বলিলাম, তাহলে আর কি হবে বলুন? কিন্তু মেয়েও তো বড় হয়েছে, বিয়েরও তো একটা চেষ্টা করা দরকার। কাঙালিচরণ বলিলেন, দেখি। তাহার পর 10-15 দিনের মধ্যে ঘটক ঠাকুর বোধহয় আরও 5 জন বরকর্তাকে আনিয়া হাজির করিল, কিন্তু সকলেরই সেই এক প্রস্তাব, টাকা। এদিকে কাঙালিচরণেরও সে এক কথা, 100 কি বড় জোর 150 দাদা, তার বেশি আমি পাবো কোথায়? গরিব মানুষ, ইত্যাদি। বেচারা হয়তো 150 টাকা অতি কষ্টে সংগ্রহ করিয়াছে, তাহাকেই বা দোষ দেই কেমন করিয়া? শেষে কোথাও যখন কিছু আর হয় না, কাঙালিচরণ নিজেই একদিন সন্ধ্যার সময় হাসিতে হাসিতে ঘরে ঢুকিয়া ডাকিলেন, ও মশাই, শুনুন শুনুন, সুসংবাদ। কি সুসংবাদ জানিবার জন্য নিচে আসিয়াই শুনিলাম, এতদিন পরে কৃষ্ণার বিবাহের সমস্ত বন্দোবস্ত তিনি নিজেই স্থির করিয়া আসিয়াছেন। বলিলেন, আরে মশাই, পরের দ্বারা কি কোনো কাজ কখনো হয়? ও কি ঘটকের কর্ম? এই বলিয়া কিয়ৎক্ষণ থামিয়া তিনি আবার বলিলেন, চলুন একদিন। বলিয়াই কি ভাবিয়া কথাটা পাল্টাইয়া লইয়া তিনি বলিতে লাগিলেন, বড়লোকের খায় মেটাবার সাধ্য কি আমার আছে মশাই? আমরা নিজেরা যেমন, তেমনি মাঝামাঝি ঘরে মেয়ের বিয়ে দেওয়াই ভালো। আপনি কি বলেন? যা করেন জগদম্বা, এ মাসেই সেরে ফেলি, শুভস্য শীঘ্রং। বলিলাম, চলুন তাহলে একদিন দেখে আসি। কাঙালিচরণ বলিলেন, কিছু দেখতে হবে না মশাই, কিছুই দেখতে হবে না। অবস্থা ভালো কিনা তাই লোকে দেখতে যায়, কিন্তু এ একেবারে জানা কথা, অবস্থা ভালো নয়। মাইনর স্কুলের পণ্ডিত, কোনো রকমে দিন চলে যাবে, ব্যাস, মেয়েটা খেতে পড়তে পাবে, আর কি চাই?
ইহার উপর আর কথা চলে না। নিজের কন্যার বিবাহ নিজেই স্থির করিয়াছেন, ভালো মন্দ তিনিই বুঝিবেন। এই বাড়িতেই বিবাহ, অথচ এখানে জায়গার একান্ত অভাব। সে সম্বন্ধে কি করিতে হইবে জিজ্ঞাসা করায় কাঙালিচরণ বলিলেন, কি আর করব, কিছুই করব না। বলিলাম, বরযাত্রীদের খাবার জায়গা তো একটা করতে হবে, ছাদের উপর হোগলা দিয়ে সবাই যেমন করে। কাঙালিচরণ ঈষৎ হাসিলেন, বলিলেন, পাগল হয়েছেন? সে কি আমি ঠিক না করে এসেছি? বরযাত্রী আসবে 4 জন, হোগলা কি জন্য? বেশি বরযাত্রী খেতে দেবার অবস্থা কোথায়? আপনার উপরের একখানা ঘর ছেড়ে দেবেন, ব্যাস, তাহলেই হবে। একখানা কেন, কৃষ্ণার বিবাহের জন্য আমি কয়েকদিনের জন্য এ বাড়ি ছাড়িয়া যেখানে হোক চলিয়া যাইতেও রাজি। কিন্তু কিছুই করিতে হইল না। বরপক্ষ মেয়েও দেখিতে আসিলেন না, কন্যাপক্ষ বর দেখিতেও গেলেন না। বিবাহের আগের দিন কৃষ্ণার গায়ে হলুদের সমস্ত ব্যবস্থা আমার স্ত্রী করিয়া দিল। পরদিন সন্ধ্যায় বর আসিল। বরের সঙ্গে মাত্র 4 জন বরযাত্রী। বর দেখিয়া প্রথমে তাহাকে কৃষ্ণার বর বলিয়া চিনিতে পারি নাই। ভাবিয়াছিলাম সেও একজন বরযাত্রী হইবে বা। কিন্তু শেষে যখন তাহার ধুতি, চাদর এবং কপালে চন্দনের ফোঁটা দেখিলাম, তখন একেবারে অবাক হইয়া গেলাম। এই কৃষ্ণার বর! গায়ের রং কালো, চক্ষু দুটি কোটর প্রবিষ্ট, শীর্ণ কঙ্কাল সার। বয়স বোধ করি কাঙালিচরণের চেয়ে 2-4 বছরের ছোট। আমার স্ত্রী ছি ছি করিতে লাগিল। আমি তো কৃষ্ণার মুখের পানে তাকাইতে পারিলাম না। শুধু নির্বিকার রহিলেন দেখিলাম কাঙালিচরণ। কাঙালিচরণকে একবার আড়ালে পাইয়া চুপি চুপি বলিলাম, এ কি করলেন আপনি? ছি! কাঙালিচরণ আমার মুখের পানে তাকাইয়া বলিলেন, কেন, কি আর এমন হয়েছে শুনি? আচ্ছা ধরুন আমার স্ত্রী বিয়োগ হয়েছে, আমি যদি বিবাহ করতুম তাহলে? পুরুষ মানুষের আবার বয়স, পুরুষ মানুষের আবার চেহারা। মুখ বুজিয়া সেখান হইতে সরিয়া গেলাম। এখন আর দুঃখ করিয়া বা লাভ কি? যাই হোক, নির্বিঘ্নে বিবাহ চুকিয়া গেল। কৃষ্ণার অদৃষ্ট। 8-10 জন লোকের আহারের ব্যবস্থা আমার স্ত্রী নিজেই করিয়াছিলেন। বরযাত্রী কয়েকজনকে খাইতে বসাইয়া আমি পরিবেশন করিতেছি। কাঙালিচরণের উপবাসী শরীর, দূরে দাঁড়াইয়া তিনি তাহাদের খাওয়া দেখিতেছেন। খাওয়া যখন প্রায় শেষ হয়ে আসিয়াছে, ঘরের ভিতর সন্দেশ আনিতে গিয়ে দেখি সন্দেশ নাই। সন্দেশ আনাইবার কথা কাঙালিচরণকে সন্ধ্যার পূর্বেই বলা হইয়াছে। জিজ্ঞাসা করিলাম, সন্দেশ কি এখনো আনানো হয়নি? কাঙালিচরণ ঘাড় নাড়িয়া বলিলেন, না। সে কি মশাই, ভোলাকে দিয়ে এক্ষুনি আনাতে পাঠান। কাঙালিচরণ কোচর হইতে অতি কষ্টে একটি টাকা বাহির করিয়া দিলেন। ব্যাপারটা বরযাত্রীদের দৃষ্টি এড়াইল না। তাহাদের মধ্য হইতে একজন বলিয়া উঠিলেন, 100 টাকা তো নগদ নিয়েছেন মশাই, তাও মিষ্টি আনতে ভুলে গেলেন? আমরা লোক তো মোটে 4 জন। আর একজন বলিয়া উঠিলেন, 100 কিরকম, শেষ পর্যন্ত 150 টাকার রফা হলো যে। সেদিন 100 এনেছেন, আর আজ দিতে হবে 50। এরকম যে কোনোদিন হইতে পারে তাহা জানিতাম না। কথাটা শুনিয়া একেবারে স্তম্ভিত হইয়া গেলাম। টাকা লইয়া কৃষ্ণাকে ওই বুড়ার হাতে বিক্রি করা হইয়াছে। কাঙালিচরণের পক্ষে ইহার চেয়ে নৃশংসতার কি হইতে পারে? বিবাহের সময় দেখিলাম কৃষ্ণার মুখে যেন আর রক্ত নাই, স্থির ধীর নির্বিকার। যাহা বলিতেছে তাহাই করিতেছে, যেন কোথাও কিছুই হয় নাই এমনি ভাব। পরদিন স্বামীর সঙ্গে সে শ্বশুরবাড়ি চলিয়া গেল। শ্বশুরবাড়ি যাইবার সময় মেয়েরা কান্নাকাটি করে। এতদিনে প্রিয় পিত্রালয় ছাড়িয়া যাইতে কষ্ট হয়। কিন্তু কৃষ্ণাকে দেখিলাম চোখে তাহার এক ফোঁটা জলও আসিল না। কেমন যেন বোকার মতো ফ্যালফ্যাল করিয়া তাহার বাবার মুখের পানে তাকাইয়া হেঁট মুখে গাড়িতে গিয়া উঠিল। গাড়ি ছাড়িয়া দিল। আমার স্ত্রী বারান্দার রেলিং ধরিয়া
তাহার চলিয়া যাওয়া দেখিতেছিল। ওপরে উঠিয়া গিয়ে দেখিলাম জানালার কাছে দাঁড়াইয়া সে তাহার চোখের জল মুছিতেছে। আমাকে কোনো কথা জিজ্ঞাসা করা সে প্রয়োজন বোধ করিল না। আমি ঘরে ঢুকিতেই সে ধীরে ধীরে বাহির হইয়া গেল। সমস্ত বাড়িখানা কেমন যেন একটা বিষণ্ণ গাম্ভীর্যে থমথম করিতে লাগিল। কৃষ্ণা চলিয়া যাইবার পর হইতে কাঙালিচরণ আমার এখানেই খাইতেছিলেন। প্রস্তাব করিয়াছিলেন নিজেই রান্না করিয়া খাইবেন, কিন্তু আমিই তাহাতে বাধা দিলাম। ভাবিলাম এখন তো আর কন্যাদায় নাই, মাসের শেষে বাড়ির ভাড়া হইতে কিছু টাকা ইহার জন্য কাটিয়া লইলেই চলিবে। কিন্তু মাসের শেষে ভাড়া দিতে গিয়া একেবারে বেকুব বনিয়া গেলাম। টাকা তো তিনি খাওয়ার জন্য দিলেনই না, উল্টো জিজ্ঞাসা করিয়া বসিলেন, এবার তো হাঙ্গামা কমেছে মশাই, এবার আমার সেই কথাটার অর্থ বুঝিতে পারি নাই। জিজ্ঞাসা করিলাম, কি কথা? তিনি বলিলেন, মনে নাই আপনাদের সে নিচে রাঁধবার কথা? বলিলাম, সে তো বলেই দিয়েছি নিচে রান্না করা আমার হবে না। কাঙালিচরণ বলিলেন, আপনি কিন্তু ভালো বুঝছেন না মশাই, 5টা টাকার জন্য এরকম কৃপণতা করবেন না, এতে আপনার স্ত্রীর কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি যে। কাঙালিচরণ আমার স্ত্রীর এত কষ্ট বুঝিলেন, কিন্তু তাহার কষ্ট আমার স্ত্রী কিছুতেই বুঝিল না। বলিল, না না, ওকে ভাত রেঁধে খাওয়াতে আমি পারবো না। এতদিন শুনিনি, কিন্তু যেদিন থেকে তুমি বলেছ 150 টাকা নিয়ে কৃষ্ণার মতো মেয়েকেও ওই বুড়োর হাতে তুলে দিয়েছে, সেই দিন থেকে ওর ওপর ভক্তি আমার চটে গেছে। লোকটা চামারের এক শেষ। সুতরাং কাঙালিচরণকে আজকাল নিজেই রান্না করিয়া খাইতে হয়। স্টোভ জ্বালিয়া কি যে রান্না করেন তিনিই জানেন। সাবান দিয়া ধূপ করিয়া কাপড় কাচেন, ইস্ত্রি করেন, ঘর ঝাড় দেন এবং প্রতিদিন বৈকালে নিজের হাতে কাচা জামাকাপড় পরিয়া একটি ছড়ি হাতে লইয়া বেড়াইতে বাহির হন। সে সময় আমার সঙ্গে যদি কোনো দিন দৈবাত দেখা হইয়া যায়, তো নিজের কাপড় জামা দেখাইয়া বলেন, দেখুন মশাই, আমার নিজের হাতে কাচা, আর ওই তো আপনার গায়ে রয়েছে ধোপাবাড়ির কাচা, কত তফাৎ দেখুন। আমি যা কেচে দেব সেরকম কাচতে ধোপার বাবাও পারবে না। কাঙালিচরণ ওই আনন্দেই থাকেন। কৃষ্ণার কথা কোনো দিন তাহাকে ভুলিয়াও বলিতে শুনি না। আমরা স্বামী স্ত্রীতে বরং বলা বলি করি, আহা মেয়েটির আচ্ছা অদৃষ্ট যা হোক। এমন অনেক গরিবের মেয়েও তো দেখেছি যারা মনের মতো স্বামী পায়, কিন্তু এই মেয়েটার কি হলো বলো দেখি। গৃহিণী বলেন, শ্বশুরবাড়ি তো ভবানীপুরে, বুড়োর কাছে ঠিকানা নিয়ে চলো না একদিন, কালীঘাট যাবার নাম করে কৃষ্ণাকে দেখে আসি। যাইতে ইচ্ছে করে বটে, কিন্তু যাওয়া কোনোদিন হইয়া ওঠে না। বিবাহের পর সে যে কৃষ্ণা এখান হইতে স্বামীর ঘর করিতে গিয়াছে, তাহার পর আজ প্রায় 5-6 মাস হইতে চলিল। একটি দিনের জন্যও সে আর এখানে আসে নাই। বুড়া স্বামী তাহার স্কুলের পণ্ডিত, সকালে খাইয়া তাহাকে স্কুলে যাইতে হয়। কৃষ্ণা ভাত রাঁধে, স্বামীকে খাওয়াইয়া স্কুলে পাঠাইয়া দেয়। তারপর সারাদিন হয়তো একলা ঘরে বসিয়া বসিয়া কাঁদে। পণ্ডিত মশাইয়ের প্রথম পক্ষের স্ত্রীর একটি মেয়ে আছে শুনিয়াছি। মেয়েটি বয়সে কৃষ্ণার চেয়েও বড়। তাহার 2-3টি ছেলে মেয়ে। সেই হয়তো বাপের জন্য রান্নাবান্না সবই করিয়া দিত। আজকাল হয়তো সৎমার হাতে সংসারের যাবতীয় কাজকর্ম ছাড়িয়া দিয়াছে। হয়তো সে সুযোগ সুবিধা পাইলেই কৃষ্ণার সঙ্গে ঝগড়া করে। কৃষ্ণার হয়তো দুঃখ কষ্টের আর অবধি নাই। মনে মনেই এইসব কথা ভাবি আর সেই নিরীহ শান্ত মেয়েটির কথা মনে পড়ে। কাঙালিচরণের মেয়ে বলিয়া তাহাকে মনে হয় না, মনে হয় সে যেন আমার নিজের বোন। নিতান্ত অনাত্মীয়া অপরিচিতা ওই মেয়েটির জন্য কষ্ট হয়। অদৃষ্ট তাহার মন্দ তাহা জানি, কিন্তু এত মন্দ সে কথা কোনোদিন ভাবিতেও পারি নাই। বুড়া স্বামী যে তাহার বেশি দিন বাঁচিবে না, কৃষ্ণার বিবাহ হওয়া না হওয়া দুই সমান হইয়া যাইবে, সে আশঙ্কা যে মনে মনে করিতাম না তাহা নয়। তবে হঠাৎ যে এমন একটি অঘটন ঘটিবে
তাহা ছিল আমাদের ধারণারও অতীত। সেদিন বৈকালে ভবানীপুর হইতে একটি ছোকরা একরকম ছুটিতে ছুটিতে কাঙালিচরণের কাছে আসিয়া উপস্থিত। কাঙালিচরণ গড়গড়ায় তামাক টানিতেছিলেন, আর আমি কোথায় যেন বাহির হইবার জন্য প্রস্তুত হইয়াই দরজায় আসিয়া দাঁড়াইয়াছিলাম। ছোকরাটি বলিল, শিগগির আসুন। ব্যাপার কি জানিবার জন্য তাহার কাছে আসিয়া দাঁড়াইলাম। যাহা শুনিলাম তাহাতে আমার আপাদমস্তক শিহরিয়া উঠিল, বুকের ভিতরটা কেমন যেন করিতে লাগিল। শুনিলাম স্কুলের ছুটির পর কৃষ্ণার স্বামী বাড়ি ফিরিতেছিলেন। রাস্তা পার হইতে গিয়ে হঠাৎ একটি মোটর চাপা পড়িয়াছেন, বাঁচেন কিনা সন্দেহ। পা দুইটা তখন আমার থরথর করিয়া কাঁপিতেছে। কাঙালিচরণের হাত হইতে গড়গড়ার নল মাটিতে পড়িয়া গেছে। বলিলাম, চলুন। কাঙালিচরণও কাঁপিতে কাঁপিতে উঠিয়া দাঁড়াইলেন। কোথায় আছেন? ছেলেটি বলিল, হাসপাতালে। হাসপাতালে যখন আমরা গিয়া পৌঁছিলাম তখন সব শেষ হইয়া গেছে। আপাদমস্তক কাঁচা রক্তে ছোপানো একটি কাপড় দিয়া ঢাকা কৃষ্ণার স্বামীর মৃতদেহ। পাশে একটি মেয়ে মাথার চুল খুলিয়া বুক চাপড়াইয়া মাথা ঠুকিয়া চিৎকার করিয়া কাঁদিয়া কাঁদিয়া লোক জড়ো করিয়াছে। এইটাই বোধহয় পণ্ডিত মশাইয়ের ওপক্ষের মেয়ে। আর সেই অতগুলো লোকের মাঝখানে স্বামীর মৃতদেহের পাশে একেবারে কাঠ হইয়া নতনেত্রে বসিয়া আছে আমাদের কৃষ্ণা। মুখে কথা নাই, চোখ দুটি শুধু কানায় কানায় জলে ভরিয়া উঠিয়াছে। আমাদের পানে একবার মুখ তুলিয়া তাকাইয়াই তৎক্ষণাৎ সে আবার চোখ দুইটি নামাইয়া লইল। দেখিলাম টসটস করিয়া অশ্রুর ফোঁটা তাহার কাপড়ের উপর গড়াইয়া পড়িতে লাগিল। মৃতদেহের সৎকার করিয়া কৃষ্ণাকে বিধবার বেশ পড়াইয়া বাসায় ফিরিলাম পরদিন সকালে। কাঙালিচরণ প্রত্যহ আনাগোনা করিতে লাগিলেন। কৃষ্ণার স্বামীর শ্রাদ্ধাদি চুকিয়া গেল। ভাবিয়াছিলাম কৃষ্ণা এবার হয়তো আবার তাহার বাবার কাছে আসিয়া বাস করিবে, আবার সে আগেকার মতো সুখে দুঃখে দিন তাহাদের চলিয়া যাইবে। কিন্তু সেদিন আমি কাঙালিচরণের সঙ্গেই ছিলাম। কাঙালিচরণ বলিলেন, চল কৃষ্ণা, তোকে আমি সঙ্গে করে নিয়ে যাই। শুনিলাম স্পষ্ট রূঢ় বাক্যে ঘাড় নাড়িয়া কৃষ্ণা জবাব দিল, না। যাবি না? না। কাঙালিচরণ জিজ্ঞাসা করিলেন, তাহলে কি এইখানেই থাকবি ভেবেছিস? কৃষ্ণা বলিল, হ্যাঁ, এখানেই থাকব। এই বলিয়া সে তাড়াতাড়ি মুখ ফিরিয়া সেখান হইতে চলিয়া গেল। কাঙালিচরণ নিতান্ত নিরুপায়ের মতো আমার দিকে একবার তাকাইলেন, অর্থাৎ আপনি একবার অনুরোধ করুন মশাই। কিন্তু কৃষ্ণার মুখের পানে তখন আমার আর তাকাইবার ক্ষমতা নাই। মেয়েটা যদি রাগ করিয়াই কাঙালিচরণের সমস্ত সংস্রব পরিত্যাগ করিয়া থাকে, তো তাহাকেই বা কি বলিবার আছে? তাহার যাহা ইচ্ছা তাহাই সে করুক। আমি সরিয়া দাঁড়াইলাম। বাড়ি ফিরিবার সময় সারা রাস্তা ধরিয়া কাঙালিচরণ একটি কথাও বলিল না। যে কাঙালিচরণ এত বেশি কথা কয়, তাহাকেই দেখিলাম নীরবে মুখ বুজিয়া কি যেন ভাবিতেছে। নিজের কৃতকর্মের জন্য এতদিন পরে অনুশোচনা জাগিয়াছে কিনা তাই বা কে বলিতে পারে। আমার স্ত্রীর সঙ্গে সেদিন কথা হইতেছিল। কৃষ্ণা বোধহয় রাগ করে এলো না, তুমি কি বলো? স্ত্রী বলিল, বেশ করেছে। আমার যদি ওরকম বাবা হতো তো আমি তার মুখ দেখতাম না। আমি বলিলাম, আহা, বাবার কি দোষ? সেও তো গরিব। পয়সা কড়ি থাকলে হয়তো মেয়েটাকে সে অমন করে জলে ফেলে দিত না। স্ত্রী চুপ করিয়া রহিল। কি ভাবছ? ভাবছি বিয়ে ওর না দিলেই হতো। তাই বা কেমন করে হয় বলো? মেয়ে তো বড় হয়েছিল। হলোই বা, একেও কি তুমি বিয়ে বলো নাকি? বিয়ের নামে এ তো অত্যাচার। এ অত্যাচারের চেয়ে মেয়েটাকে আইবুড়ো করে রাখাও ঢের ভালো ছিল। বলিয়া সে আমার ঘর হইতে বাহির হইয়া গেল। আর কোনো দিন কোনো কথাই তাহাকে বলি নাই।
কৃষ্ণার কথা উঠিলে আমার স্ত্রী তাহা শুনিতে চায় না, বলে, চুপ করো। চুপ করিয়াই ছিলাম। ধীরে ধীরে ঘরে ঢুকিতাম, আবার প্রয়োজন হইলে নিঃশব্দে বাহির হইয়া যাইতাম। কাঙালিচরণ কি করিতেছেন না করিতেছেন কোনো সংবাদই লইতে পারি নাই। সেদিন অমনি বাড়ি হইতে বাহির হইতেছি, কাঙালিচরণের ঘরের ভিতর কেমন যেন বিশ্রী একটা গোঙানির শব্দ পাইলাম। তাকাতেই দেখি বিছানার উপর শুইয়া শুইয়া তিনি ছটফট করিতেছেন। ঘরে ঢুকিয়া তাহার কাছে গিয়া দাঁড়াইতেই তিনি আমার মুখের পানে কেমন যেন বিকারগ্রস্ত রোগীর মতো একবার তাকাইলেন। তারপর অতি কষ্টে হাতের ইশারা করিয়া বলিলেন, বসুন। বিছানার এক পাশে বসিলাম। জিজ্ঞাসা করিলাম, কি হয়েছে? জ্বর। কখন থেকে? আজ 3 দিন। দেখিলাম এ অবস্থায় একাকী এরকমভাবে তাহাকে ফেলিয়া রাখা অন্যায়। সেবা শুশ্রূষার প্রয়োজন। জিজ্ঞাসা করিলাম, কৃষ্ণাকে নিয়ে আসব? কালীচরণ ফ্যালফ্যাল করিয়া আবার আমার মুখের পানে তাকাইলেন। দেখিলাম ঠোঁট তাহার থরথর করিয়া কাঁপিতেছে। অনেকক্ষণ পরে বলিলেন, আসবে? বলিলাম, দেখি চেষ্টা করে, যদি আসে। আর কিছু তিনি বলিতে পারিলেন না। চোখ বুজিয়া চুপ করিয়া কি যেন ভাবিতে লাগিলেন। গায়ের উত্তাপ দেখিলাম অত্যন্ত বেশি। চোখ দুইটি লাল। ডাক্তার ডাকিবার একান্ত প্রয়োজন ভাবিয়া তৎক্ষণাৎ একজন ডাক্তার ডাকিয়া আনিলাম। ডাক্তার দেখিয়াই কাঙালিচরণ আমার দিকে তাকাইয়া বলিলেন, ডাক্তার, কি জন্য ডাকলেন বলুন তো? আমার কি আর ডাক্তার দেখাবার পয়সা আছে? আচ্ছা দিন আপনি, তারপর সেরে উঠে না হয় ভাড়া থেকে বাদ দিয়ে দেব। ডাক্তারের ঔষধ চলিতে লাগিল। বৈকালে নিজে গিয়া কৃষ্ণাকে লইয়া আসিলাম। আসিতে কোনো প্রকার আপত্তি করিল না। সেই কৃষ্ণা আবার আসিয়াছে। আমার স্ত্রীকে সাবধান করিয়া দিলাম, বিবাহ সংক্রান্ত কোনো কথা ওকে জিজ্ঞাসা করো না। কেন? হয়তো দুঃখ পেতে পারে। গৃহিণী বলিল, না বললেও সে আমায় নিজে বলবে। তা বলুক। 2 দিন কিছু বলে নাই। বলিবার অবসরই বা কোথায়? পিতার শিওরে বসিয়া দিবারাত্রি তাহার শুশ্রূষা করিতেছে। শ্রান্তি নাই, ক্লান্তি নাই। সেবারতা কৃষ্ণার সে কি রূপ, কি মাধুর্য! মুখে একটি কথা বলে না, এতটুকু বিরক্তি প্রকাশ করে না। আহার নিদ্রা তো একরকম পরিত্যাগ করিয়াছে বলিলেই হয়। আমার স্ত্রী সেদিন তাহার সে শুষ্ক রুক্ষ চেহারা দেখিয়া বলিল, ও কি করছিস কৃষ্ণা? মরে যাবি যে। কৃষ্ণা তাহার ঠোঁটের ফাঁকে ম্লান একটুখানি হাসিল। সুবিন্যস্ত সুশ্রী মুক্তোর মতো দাঁতগুলি দেখা গেল। ঘাড় নাড়িয়া বলিল, না, মরব না বৌদি, মৃত্যু আমার নেই। শেষের কথাটি বলিতে গিয়া দেখা গেল তাহার চোখ দুইটি অশ্রুভারে টলমল করিতেছে। কিন্তু এত যে সেবা, এত যে যত্ন, তবু সে তাহার পিতাকে রক্ষা করিতে পারিল না। 4 দিনের দিন কাঙালিচরণের বাকরুদ্ধ হইয়া গেল। সমস্ত রাত্রি ধরিয়া কথা বলিবার জন্য কি তাহার ব্যাকুলতা! বিদায়বেলায় কন্যাকে সে কি যেন বলিয়া যাইতে চায়, কিন্তু কথা তাহার মুখ দিয়া বাহির হইতে চায় না। বিধাতা যেন স্বহস্তে তাহার কণ্ঠ রোধ করিয়া ধরিয়াছেন। প্রকৃতি এতদিন পরে হয়তো তাহার এই বিদ্রোহী সন্তানের ওপর প্রতিশোধ লইতেছে। কিন্তু আর কেন? কাঙালিচরণের দিকে বেশিক্ষণ তাকাইয়া থাকিতে পারিলাম না। ছুটিয়া সেখান হইতে পলায়ন করিলাম। মৃত্যুর যে এত কষ্ট তাহা জানিতাম না। কাঙালিচরণ মরিতে কোনোদিন চায় নাই। জীবনকে সে বড় বেশি ভালোবাসিয়াছিল। তাই আজ তাহার এই ক্ষুদ্র গৃহ, নিজ হাতে গড়া গৃহের প্রত্যেকটি আসবাবপত্র, তাহার এই সযত্ন সঞ্চিত কিঞ্চিত অর্থ, অকিঞ্চিৎকর সম্পদ, সবই যেন আজ তাহার বিদায়ের যাত্রাপথে দুহাত বাড়াইয়া আগুলিয়া দাঁড়াইয়াছে।
অথচ তাহাকে যাইতেই হইবে। সমস্ত দিবারাত্রি প্রাণপণে ঝুঁজিয়া শেষ জীবনী শক্তিটুকু যখন তাহার নিঃশেষে ফুরাইয়া গেল, রাত্রি তখন প্রভাত হইয়া আসিয়াছে। কৃষ্ণা ধীরে ধীরে আমার দরজায় আসিয়া দাঁড়াইল। তাহার মুখ দেখিয়া বুঝিলাম সব শেষ হইয়া গেছে। কিন্তু ওই অতটুকু মেয়ে কৃষ্ণা নিদারুণ দুঃখকে এমন করিয়া চাপিয়া রাখিবার শক্তি পাইল কোথায়? কাঁদিল না, অধীর হইয়া ছটফট করিল না। নীরব নির্বিকার কৃষ্ণা যেন পাষাণ মূর্তির মতো দুয়ার ধরিয়া দাঁড়াইয়া রহিল। কাঙালিচরণের মরিবার বয়স হইয়াছিল, সেজন্য দুঃখ করিবার কিছুই নাই। 3 দিন পরে কন্যাকে শ্রাদ্ধ করিতে হয়, যৎ সামান্য আয়োজন করা প্রয়োজন। কৃষ্ণাকে ডাকিয়া বলিলাম, জন কতক ব্রাহ্মণ ডেকে এনে শ্রাদ্ধটি চুকিয়ে ফেলি না, কি বলো কৃষ্ণা? কৃষ্ণা নীরবে ঘাড় নাড়িল। বলিলাম, টাকা কড়ি যা খরচ হয় আমি দিচ্ছি, ভাড়া থেকে কেটে নেব, তুমি ভেবো না। কৃষ্ণা হাসিল, তাহার সেই নীরব হাসি। এত দুঃখের দিনেও মুখে তাহার হাসি দেখিয়া অবাক হইয়া গেলাম। সন্ধ্যা তখন উত্তীর্ণ হইয়া গেছে। নিচে স্নানের ঘরে আমার স্ত্রী কাপড় কাচিতেছিল। হঠাৎ রুদ্ধশ্বাসে সে তাড়াতাড়ি উপরে উঠে আসিয়াই হাঁপাইতে লাগিল। জিজ্ঞাসা করিলাম, কি হলো? হয়নি কিছু বলিয়া সে কাপড় ছাড়িয়া কৃষ্ণার কাছ হইতে একটুখানি দূরে সরিয়া গিয়া আমায় চুপি চুপি বলিল, শোনো। বলিয়া সে একবার দরজার দিকে তাকাইয়া বলিতে লাগিল। হঠাৎ মনে হলো যেন কৃষ্ণার বাবা ঘুরে বেড়াচ্ছেন। 24 ঘন্টা ঘুরে বেড়াতে দেখতাম কি না। গাটা কাঁটা দিয়ে উঠতেই মনে হলো পালাই। আবার ভাবলাম থাক, কাপড়টা কেচেই নেই। কিন্তু কাপড় কাচতে কাচতে হুবহু মনে হলো নিচের ওই ঘরে কে যেন তালা খুলছে। মনে হলো ইঁদুরে অমনি করছে। কান পেতে শুনতে লাগলাম, কিন্তু না বাপু, ইঁদুরে ওরকম শব্দ কখনো করতে পারে না। ভয় তাই পালিয়ে এলাম। চোর টোর নয় তো? দাঁড়াও দেখে আসি। বলিয়া আলো লইয়া নিচে নামিয়া গেলাম। দেখিলাম কোথাও কিছু নাই। মনে হলো কোথায় যেন মাত্র একটি ঝিঝি পোকা ডাকিতেছে। অমাবস্যার রাত্রি, চারিদিকে ঘোর অন্ধকার, আকাশে মেঘ জমিয়াছে। উপরে উঠে আসিতেই কৃষ্ণা জিজ্ঞাসা করিল, আপনি অমন হঠাৎ যে নেমে গেলেন দাদা? বলিলাম, তোমার বৌদি হঠাৎ ভয় পেয়ে উপরে উঠে এলো। বলল, মনে হলো কে যেন নিচের এই অন্ধকার ঘরে তালা খুলছে। ইঁদুরে হয়তো খুটখুট করছিল, ভীতু মানুষ, ভয় তখন ওর হয়ে গেছে। কৃষ্ণা নত মুখে চুপ করিয়া কি যেন ভাবিতে লাগিল। বলিলাম, কিরে, তুইও যে ভাবতে বসে গেলি, তুই কি ভয়টয় পাস নাকি? ভয় কিসের? ভয় পাস নে। কৃষ্ণা মুখ তুলিয়া চাহিল, বলিল, চলুন দাদা, এ বাড়িটা ভাড়ায় বসিয়ে আমরা অন্য বাড়িতে উঠে যাই। কেন রে, তা কেন? কৃষ্ণা ম্লান একটুখানি হাসিল, বলিল, না দাদা, বৌদি মিছে বলেনি। ও শব্দ আমিও শুনেছি, ও ইঁদুরের শব্দ নয়। আমার গৃহিণী এতক্ষণে জোর পাইয়া ঘরের বাহিরে আসিয়া দাঁড়াইলেন। বলিলেন, শোনো, আমার কথা তুমি হেসেই উড়িয়ে দাও। বলিলাম, কৃষ্ণার কথাটাই বুঝি বিশ্বাস করব মনে করেছ? বিশ্বাস আপনাকে করতেই হবে দাদা, আসুন। বলিয়া লণ্ঠনটা তুলিয়া লইয়া কৃষ্ণা উঠিয়া দাঁড়াইল। পাগলিটা আমাদের কোথায় লইয়া যায় দেখিবার জন্য তাহার পিছু পিছু চলিতে লাগিলাম। কৃষ্ণা আগে আগে, আর আমরা দুজনে তাহার পিছু পিছু। সিঁড়ি ধরিয়া নিচে নামিয়া গিয়া কৃষ্ণা চাবি দিয়া নিচে সে অন্ধকার ঘরের তালা খুলিল। অন্ধকার ঘরের ইঁদুরগুলো এতক্ষণ ছুটোছুটি করিতেছিল। মানুষ দেখিয়া ছুটিয়া পালাইল। কয়েকটা আরশোলা ফটফট করিয়া উড়িতে উড়িতে আমাদের গায়ে আসিয়া বসিল। ঘরের মধ্যে আবার আরেকটা ঘর। এই ঘরটা আমি পূর্বে কখনো দেখি নাই, দেখিবার প্রয়োজন হয় নাই।
সে ঘরেরও তালা খুলিয়া দরজা ঠেলিয়া কৃষ্ণা আগে ঢুকিল। মেয়েটা কি সত্যই পাগল হইল নাকি? কিন্তু পাগলামির কোনো চিহ্নই তাহার দেখিলাম না। ঘরখানা বাক্স প্যাটরা জিনিসপত্রে ঠাসা। লণ্ঠনটা হাত হইতে নামাইয়া কৃষ্ণা একটা বাক্স খুলিল। খুলিয়াই হাতের আলোটা তুলিয়া ধরিয়া ডাকিল, দাদা আসুন। কাছে গিয়া যাহা দেখিলাম, বিস্ময়ে হতবাক হইয়া সেইখানে হাঁ করিয়া দাঁড়াইয়া থাকা ছাড়া আর উপায় রহিল না। টাকা ও নোটের তাড়ায় বাক্সটা ভর্তি। সংখ্যায় যে কত হইবে তাহার ইয়ত্তা নাই। কৃষ্ণা আবার বলিল, দেখলেন? বলিতে গিয়া নিজের ঠোঁটটি তাহার থরথর করিয়া কাঁপিতে লাগিল। এ কি তুমি আগের থেকে জানতে কৃষ্ণা? কৃষ্ণার চোখে তখন জল আসিয়াছে। প্রবল বেগে মাথা নাড়িয়া না বলিয়া হাতের লণ্ঠনটা তাহার পাশের একটা বাক্সের উপর নামাইয়া রাখিয়া সেইখানে সে বসিয়া পড়িল এবং সে বাক্সের গায়ে লুটাইয়া পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিয়া উঠিল। আমরা দুজনে মিলিয়া কৃষ্ণাকে কিছুতেই আর থামাইতে পারি না। এতদিন পরে এমন করিয়া তাহাকে এই প্রথম আমি কাঁদিতে দেখিলাম। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প উপহাস। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচের সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।